জুলাইয়ের মধ্যে ৭০ ভাগ নাগরিককে টিকা দিতে চায় যুক্তরাষ্ট্র। আবেদন জানানোয় শিগগিরই কাঙ্ক্ষিত টিকা পাবে বাংলাদেশ আসা প্রবাসীদের। আবেদন পাঠিয়েছি ইমেল, যাতে বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করা হবে। পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ল আরও ১৫ দিন। তবে বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য। টিকাদান দ্রুত গতিতে চলায় সংক্রমণ আরও কমার আশা। এবং এখন থেকে পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই হজ করতে পারবেন সৌদি আরবের নারীরা। অংশ নেবেন দলবদ্ধভাবে। যুবরাজ সালমানের নির্দেশেই এমন সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই ৭০ ভাগ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে অন্তত এক ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। টিকা নিতে মানুষের অনীহা দূর করতে নেওয়া হয়েছে অভিনব নানা পদক্ষেপ। এদিকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে টিকা দিতে বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছেন। তারা বলছেন দ্রুতই এই টিকা মিলবে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। সবাইকে টিকার আওতায় আনতে অঙ্গরাজ্য ভেদে চলছে অভিনব প্রচারণা। টিকা নিলে পাওয়া যাচ্ছে নগদ অর্থ, গাড়ি, স্পোর্টস টিকিট, লাখ লাখ টাকার লটারি, বিনামূল্যে চাইল্ড কেয়ার সুবিধা, কর্মচারীদের বেতন সহ ছুটি, শিক্ষাবৃত্তি সহ নানা উপহার। এমনকি কোনো কোনো অঙ্গরাজ্যে টিকার বিনিময়ে দেয়া হচ্ছে বিয়ার, গাঁজা ও বন্দুকও। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নাগরিকরা টিকা নিলেই পুরস্কার হিসাবে পেতে পারেন বন্দুক। ২০ জুন থেকে ৪ আগস্টের মধ্যে যারা এক ডোজ টিকা নেবেন তাদের মধ্যে লটারি শেষে দেওয়া হবে পিকআপ ট্রাক, বন্দুক কিংবা মোটা অঙ্কের টাকা। লটারিতে ট্রাক, রাইফেল, শটগানের পাশাপাশি ১৫ লাখ মার্কিন ডলারের আর্থিক পুরস্কারেরও ঘোষণা করেছে সরকার। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ৫ লাখ মার্কিন ডলার। এছাড়া ১৬ থেকে ৩৫ বছর বয়সী টিকা গ্রহীতাদের জন্য রয়েছে মোটা অঙ্কের টাকার বিশেষ উপহার। ওয়াশিংটন অঙ্গরাজ্যের মদ ও গাঁজা বিষয়ক বোর্ড ঘোষণা দিয়েছে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি করোনা ভাইরাসের টিকা নিলে বিনামূল্যে তাদেরকে গাঁজা দেওয়া হবে। টিকা নিতে উৎসাহিত করতে বিয়ার কোম্পানি অ্যানহাইজার বুশ ও হোয়াইট হাউস মিলে টিকার বিনিময়ে বিয়ার এর প্রস্তাব দিয়েছে। টিকা নিলে ২১ বছর ও এর বেশি বয়সী প্রত্যেকেই এই বিয়ার পাবেন। প্রথম দফায় ২ লাখ নাগরিককে বিনামূল্যে বিয়ার দেবে অ্যানহাইজার বুশ। টিকা নেওয়ার জন্য বেশ কিছু কোম্পানি বেতন সহ ছুটি দেওয়ার কথাও ঘোষণা করেছে। রয়েছে টিকা কেন্দ্রে যেতে ফ্রি যানবাহনের ব্যবস্থা। আর এভাবেই বিভিন্ন উপহার এর প্রলোভনে টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করছে মার্কিন সরকার। এদিকে বাংলাদেশের টিকা সংকটে উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরাও দেশে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় টিকা সরবরাহের জন্য বাইডেন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। বাইডেন প্রশাসনের কাছে আমরা কয়েকজনে লিখেছি যে আমাদের বাংলাদেশের জন্য যেন জেনারেস অ্যামাউন্ট অফ ভ্যাকসিন এখান থেকে দেওয়া হয়। ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির মেম্বার হিসেবে আমি আমাদের পার্টির প্রেসিডেন্টের কাছে আবেদন পাঠিয়েছি ইমেল, যাতে বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করা হয়। কি বয়স্ক, কিশোর কিংবা শিশু টিকা থেকে বাদ যাবে না কেউই। এমন লক্ষ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে চলছে এখন টিকার মহা উৎসব। নিজ দেশের নাগরিকদের টিকা নিশ্চিতের পর যুক্তরাষ্ট্র এখন বিতরণের ঘোষণা দিয়েছে উন্নয়নশীল ও দরিদ্র দেশসমূহে। এখন দেখার বিষয় কত দ্রুত এবং কত বেশি সংখ্যক টিকা বিতরণ শুরু হয় সেটি। লস্কর আল মামুন, সময় সংবাদ, করোনা, ক্যালিফোর্নিয়া। ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার এখন কিছুটা নিম্নমুখী। এরপরও রাজ্যটিতে চলমান লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে, চলবে ১ জুলাই পর্যন্ত। তবে লকডাউন চললেও কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য সরকার। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এদিকে ভারতে একদিনে আক্রান্ত প্রায় ৬৩,০০০, মারা গেছেন ১৫০০ এর মতো। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের লকডাউন ও কোভিড পরিস্থিতির সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত। ইমা, আপনাকে ধন্যবাদ। ইমা, আপনি ঠিকই বলছিলেন যে লকডাউনের যে সময়সীমা সেটি বাড়ানো হয়েছে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নবান্নে তার মুখ্য সচিবদের সঙ্গে নিয়ে বৈঠক করে এই নতুন যে লকডাউনের সময়সীমা ১ জুলাই পর্যন্ত সেটি কিন্তু তিনি বাড়ান।
ইমা, আপনাকে জানিয়ে রাখি যে ১ মাস আগে, আজকে থেকে ঠিক ১ মাস আগে লকডাউন শুরু হয়েছিল এবং তখন পশ্চিমবঙ্গের গড় যে প্রতিদিনকার সংক্রমণ সেটি কিন্তু প্রায় ২০,০০০-এর ওপরে উঠে গিয়েছিল এবং মৃত্যুর সংখ্যাও প্রায় ১৫০ প্রতিদিন সেই সংখ্যাটি আমরা দেখেছি। লকডাউনের ফল হাতে নাতে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পেয়েছেন এবং একই সঙ্গে জানিয়ে রাখি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লকডাউনের শিথিলতা সুফল হয়নি। গোটা দক্ষিণ ভারত এবং মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্য, যেখানে বিশেষ করে উল্লেখযোগ্যভাবে দিল্লির ক্ষেত্রে যদি বলা হয়, দিল্লি এবং মহারাষ্ট্রের ক্ষেত্রেও লকডাউনের যে সুফল সেটি কিন্তু সেখানকার স্থানীয় মানুষ, বলা ভালো ভারতীয়রা পেয়েছেন। আপনি জানেন যে দিল্লিতেও লকডাউন শিথিল করা হয়েছে এবং সেখানেও যে সংক্রমণ এবং মৃত্যুর হার সেটি কম। মহারাষ্ট্রেও, যেখানে এপিক সেন্টার বলা হয় পশ্চিম ভারতের যে করোনা সংক্রমণ এবং মৃত্যু, সেখানেও অনেকটা কম। সার্বিকভাবে ভারতের, আপনি যেটা বলছিলেন যে ৬৩,০০০-এর কাছাকাছি সংক্রমণ এবং মৃত্যুর গড় সেটি দাঁড়িয়ে রয়েছে ৩,০০০-এর কম। তো যদিও এই সংখ্যাটিও স্বাভাবিক নয়, আপনি জানেন যে গত বছর যখন প্রথম ধাক্কা, তখন সর্বোচ্চ ১ লাখ আমরা দেখেছি যে প্রতিদিনকার গড় সংক্রমণ ১ লাখ হয়েছে এবং সেখানে ২,২২০’র মতো প্রতিদিন মারা যেতেন এবং সেই দ্বিতীয় ধাক্কায় কিন্তু সেটি কিন্তু প্রায় ৬,০০০ দেখা গিয়েছিল যে মৃত্যুর রেকর্ড ৬,০০০ হয়েছে এবং প্রায় ৪.৫ লক্ষ সংক্রমণ আমরা দৈনিক সংক্রমণের দিক থেকে দেখেছি। সুতরাং দ্বিতীয় ধাক্কায় যে ভারতে যে গোটা চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা যে নাস্তানাবুদ হয়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না, কারণ ইতিমধ্যেই সময় টেলিভিশনের দর্শকরা সেটি জেনেছেন বিভিন্নভাবে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লকডাউনের শিথিলতার কথা যদি বলি, খানিকটা আপনি জানেন যে লকডাউন মানে কড়াকড়ি হয়েছিল এবং সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ছিল। এক্ষেত্রে আজকে থেকে সরকারি প্রতিষ্ঠান খোলা রাখা যাবে এবং সেখানে ২৫% কর্মী থাকবে। আগের মতো গণপরিবহন সমস্ত বন্ধ থাকবে, যদিও অটো এবং রিক্সা চালানোর সুযোগ দেওয়া হয়েছে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত যে বাজার খোলার কথা হয়েছিল, বাজার মানে যেখানে মাছ, মাংস, সবজি পাওয়া যায়, সেটি ১ ঘন্টা বাড়ানো হয়েছে। শপিং মলের ক্ষেত্রে সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত করা হয়েছে। আপনি জানেন যে শপিং মলও পুরোপুরি বন্ধ ছিল, তবে এখানে ৫০%-এর বেশি যারা গ্যাদারিং যাতে না হয় সে বিষয়টি কিন্তু নিশ্চিত করা হবে। সকালে পার্ক খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। সকাল ৬টা থেকে ভোর ৫টা থেকে ৩ ঘন্টা পার্ক খোলা রাখা যাবে এবং যারা ভ্যাকসিন দিয়েছেন তারাই কেবলমাত্র পার্কে, যারা আপনি জানেন যে বিশাল সংখ্যক মানুষের ডায়াবেটিস, তাদের সকালে হাঁটতে যেতে হয়, পার্কগুলোতে বন্ধ ছিল থাকার কারণেই এই কিন্তু অসুবিধা হচ্ছিল। সেই পার্কও কিন্তু খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। আর রাতে আগের মতোই রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ, যেটি বলবৎ ছিল বরাবরই, সেটি কিন্তু এখনো বলবৎ রয়েছে। তো ইমা, সব মিলিয়ে পরিস্থিতিটা খানিকটা স্বাভাবিক হলেও এখনো কিন্তু স্বস্তির কোনো কারণ নেই। আপনি জানেন যে দ্বিতীয় ওয়েব ভারতের গণমাধ্যম নয়, শুধু বিশ্ব গণমাধ্যমে ভারতের বিপর্যস্ত যে চিত্র সেটি কিভাবে ফুটে উঠেছে। তো এই ছিল আমার কাছে ভারতের সার্বিকভাবে করোনা পরিস্থিতির আমার কাছে থাকা সবশেষ সীমা। পশ্চিমবঙ্গ সহ ভারতের করোনা পরিস্থিতি এবং লকডাউনের সবশেষ খবর জানাচ্ছিলেন কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। এখন থেকে পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই হজ করতে পারবেন সৌদি আরবের নারীরা। একাই নিবন্ধন করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ, তবে হজ করতে হবে দলবদ্ধভাবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে দেশটি ভিশন ২০৩০ বাস্তবায়নের কাজ করছে। সেই লক্ষ্যে নানা বিধিনিষেধ তুলে দিচ্ছে রিয়াদ। কোভিড মহামারীর কারণে ২০২০ সালের মতো এবারও সৌদি আরবে বসবাসরত মুসলিমদেরই হজ করার অনুমতি দিচ্ছে দেশটি। তবে এতেও রয়েছে নানা বিধিনিষেধ, রয়েছে ভ্যাকসিন নেয়ার বাধ্যবাধকতা। এত সব নিয়মের মধ্যেই সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই হজ করতে পারবেন সৌদি আরবের নারীরা। এক্ষেত্রে একাই নিবন্ধন করার অনুমতি দিচ্ছে কর্তৃপক্ষ, তবে হজ করতে হবে দলবদ্ধভাবে। সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী এবছর সব মিলিয়ে ৬০,০০০ জনকে হজ করার অনুমতি দেওয়া হবে। আগামী মাসেই শুরু হবে হজের কার্যক্রম। দিন দুয়েক আগেই সৌদি আরবের প্রাপ্তবয়স্ক নারীরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একা বসবাসের অনুমতি পেয়েছেন। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এ অনুমতি দেয়া হয়। সে লক্ষ্যে একে একে বিধিনিষেধ তুলে নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।
এই মহাপরিকল্পনার অংশ হিসেবে 2019 সালের আগস্ট মাসে সৌদি আরবে নারীদের ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এখন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া 21 বছরের বেশি হলেই নারীরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন, ভ্রমণ করতে পারছেন ইচ্ছেমতো নিজের পছন্দের জায়গায়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ভুয়া ভিসা ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আশিকুজ্জামান। এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, কুয়েতে যারা জাল ভিসার সাথে জড়িত তাদের শনাক্তের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে কাজ করছে বাংলাদেশ সরকার। প্রবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসীরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা মহামারীর কারণে কুয়েতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শ্রমিক ভিসা। এছাড়া বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন অনেকে। দীর্ঘদিন দেশে থাকায় চাকরি হারিয়েছেন অনেক প্রবাসী। করোনা পরিস্থিতির উন্নতি হয় নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া শুরু করেছে কুয়েত। এতে বাংলাদেশিদের উন্মুক্ত হয়েছে নতুন শ্রমবাজার। সম্প্রতি নতুন করে কুয়েতের একাধিক কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এই সুযোগে অর্থ হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে কিছু অসাধু চক্র। জাল ভিসা ও মানব পাচারের মতো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে অবৈধ ভিসা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এক সাক্ষাৎকারে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে কুয়েত সরকারের সাথে আলোচনা করছে বাংলাদেশ দূতাবাস। কুয়েত প্রবাসী যারা এখানে আছে তাদেরকে একদিকে যেমন সতর্ক করতে চাই, আরেকদিকে অনুরোধ করতে চাই। সতর্কতা হচ্ছে তাদের জন্য যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে, অবৈধ ভিসা ট্রেডের সাথে জড়িত আছে। যদি তাদের আমরা ধরতে পারি, অবশ্যই আমরা অত্যন্ত তৎপর এটার ব্যাপারে এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি বাংলাদেশে আটকে পড়াদের দ্রুত কুয়েতে ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। মানুষের যে সিটারি বাটপারি করতেছে এটা কিন্তু প্রতারক, এবং এই বর্তমানে এই প্রতারকের পিছনে কেউ যোগাযোগ করবেন না, কারোর সাথে ফোনে আলাপ করবেন না বিষয়ের ব্যাপারে। সম্প্রতি আমানা ইউনাইটেড জেনারেল ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই কোম্পানিটি নাম সর্বস্ব। সময় সংবাদ, কুয়েত। জার্মানিতে করোনার পরিস্থিতির উন্নতিতে দেশটিতে পর্যটক সহ উচ্চশিক্ষায় আগ্রহীদের প্রবেশ অনেকটাই সহজ করেছে প্রশাসন। 72 ঘন্টা সময়ের নেগেটিভ সার্টিফিকেট কিংবা টিকা গ্রহণ করা থাকলে দেশটিতে প্রবেশে পড়তে হবে না তেমন কোনো জটিলতায়। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা, কমছে নাটকীয়ভাবে করোনার সংক্রমণও। দেশটির সাধারণ নাগরিকদের জন্য বরাদ্দ করা হয়েছে পর্যাপ্ত টিকা। আগ্রহ বাড়ছে টিকা গ্রহণের প্রতিও। এমন পরিস্থিতিতে দেশটিতে প্রবেশে ইচ্ছুক পর্যটক সহ উচ্চশিক্ষায় আগ্রহীদের পড়তে হবে না তেমন কোনো জটিলতায়। বাংলাদেশ থেকে সদ্য আসা শিক্ষার্থীরাও খুশি সহজে দেশটিতে প্রবেশ করতে পেরে। গত কয়েকদিন হলো আমি জার্মানিতে এসেছি। আসার সময় আমার করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল, যেটা 48 ঘন্টার মধ্যে হতে হয়। তো আমার করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখে আমার এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাকে কোথাও আটকায়নি এবং আমার কোনো সমস্যা হয়নি এখানে আসার পর। আমি বাংলাদেশে সকল শিক্ষার্থীকে যারা এখন জার্মানিতে আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব টিকিটটা নিয়ে নেন। আর টিকিটটা নিলে আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন। যেমন আপনি বাংলাদেশে যেতে চাইলে বা অন্য কোথাও যদি এই সামার ফেরিয়ানে যাইতে চান তো সেই ক্ষেত্রে আপনারা একটা অ্যাডভান্টেজ পাবেন। আর সুপার মার্কেটগুলোতেও আপনারা বাজার করতে গেলে কোভিডের যদি টিকা নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি এন্ট্রি করতে পারবেন। দেশটিতে বসবাসরত প্রবাসীরা মনে করেন ভিসা থাকার পরও দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে থাকা সবাই এখন জটিলতা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন। এখন পর্যন্ত 2 ডোজ সম্পন্ন করা টিকা গ্রহীতারাই সবখানে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন, এমনটাই মনে করছেন সাধারণ নাগরিকেরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আয়ারল্যান্ডে গেল মে মাস থেকে করোনায় মৃত্যুর হার কমছে দ্রুত। এতটাই কমেছে যে মে মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত একজনও ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। এতে স্বস্তিতে রয়েছেন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক জীবনে ছন্দে ফিরছে আয়ারল্যান্ড। সবশেষ 15 মে থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারোই। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় গেল কিছুদিন থেকে হোটেল রেস্তোরাঁগুলোয় খাবার পরিবেশনের অনুমতি দেয় মানুষের উপস্থিতিতে সরগরম অবস্থা।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে হাসপাতালগুলোর মধ্যে অনেক হাসপাতালেই নেই কোনো করোনা রোগী, আর মাত্র 22 জন রোগী রয়েছেন আইসিইউতে, যা অতীতের চেয়ে সর্বনিম্ন। আবার নতুন করে আক্রান্তের বড় একটি অংশ সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। সব মিলিয়ে করোনার সংক্রমণকে বেশ ভালোভাবেই সামাল দিচ্ছে আয়ারল্যান্ড। এতে স্বস্তি প্রকাশ করছেন বাংলাদেশিরাও। সকল ব্যবসা প্রতিষ্ঠান সহ শপিং মলগুলো সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি আমরা সাধারণ মানুষরাও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছি, যার কারণে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন অনেকটাই কমে গেছে। আক্রান্তের চেয়ে মৃত্যুর সংখ্যা অনেক কমে গেছে এখানে। শপিং মল থেকে শুরু করে জনসমাগম এলাকায় সবাই সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে এই সংখ্যার হার কমার কারণ। আয়ারল্যান্ডে প্রায় 51% প্রাপ্তবয়স্কের মধ্যে দেওয়া হয়েছে করোনার প্রথম ডোজের টিকা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। জুলাইয়ের মধ্যে 70% নাগরিককে টিকা দিতে চায় যুক্তরাষ্ট্র। আবেদন জানানোর শিগগিরই কাঙ্ক্ষিত টিকা পাবে বাংলাদেশ আসা প্রবাসীদের। আবেদন পাঠিয়েছি ইমেল, যাতে বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করা হবে। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।